প্রাণের চাইতে বেশি ভালোবাসি। ইতিহাসে শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজকে এত ভালোবেসেছিল কিনা সেটা আমার জানা নেই। যখন যেখানেই থাকে তোমার মুক্তাবাদ সাথে চঞ্চল করে ভেসে হয়েছে। আচ্ছা, সত্যি করে বলো তো তোমার ঠিক এমনি হয় কিনা? রাধিকার মতো আমি পথে বসে থাকি, কখন তুমি বাড়ি ফিরবে সেই চিন্তাতেই তো বিভোর হয়ে থাকি। বন্ধুরা, সেই দিন যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হতো এই সর্বশক্তি তাহলে বঞ্চিত হতাম, তাই না? না গো না, আমার চেয়ে অনেক সুন্দরী মেয়ে তোমার জীবন সঙ্গিনী হতো। তুমি সেদিন আমাকে দয়া না করলে আমার মৃত্যু ছাড়া যে আর কোনো পথই ছিল না। দাদা, দয়ার কথা বলছি কেন? আমি মানুষের কর্তব্য করেছি। তোমার মতো সুন্দর স্ত্রী পেয়ে আমি ধন্য হয়েছি। আমার চোখে তোমার থেকে সুন্দর এই ছাড়ো, এক্ষুনি তো এসে দেখে ফেলবে। আরে ভাবো, আমি আমার স্ত্রীকে নিয়ে কি বলো? আজ যে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি করি। কিছু সময় তোমার হাতে আজ চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি করি। কিছু সময়ের পর তোমার হাতে কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে ভোলা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে ভোলা। তার অনুরাগেরা তুলিছ আমায়, নাও ভুলিয়ে নয়ন পাতে আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি করি। কিছু কথা দিলাম বন্ধুরা, কি চিরজীবন আমার এই দুই বাহুতে আমি তোমাকে আজীবন শক্ত করে ধরে রাখবো। এখন আমার বড্ড খিদে পেয়েছে, এখন খাবে চলো। সে কি তুমি এখনো খাওনি? রাগমশাই না, মেয়েরা স্বামীকে অবস্থা রেখে কখনো খেতে পারে না। চলো গিয়ে খাবার টেবিলে বসে ভালো মন্দ করিব ভাগ কর। হ্যাঁ তাই চলো। হতভাগীদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমার কাছে সব সময় ছায়ার মতন দিন রাত ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজ তোমার না থাকার বেদনা আমি মর্মে উপলব্ধি করতে পারছি। জানি না হতভাগীদের শ্বশুর বাড়ি থেকে ঝুঁকি হয়েছে কিনা আমি জানি না। পুজোয় এখানে এলে তখন চোখের সামনে আমি ওকে দুর্গন্ধ দেখতে পাবো। ওর দাদা যখন গেছে তখন নিশ্চয়ই সঙ্গে করে ওকে নিয়ে আসবে। আমি নিয়ে আসতাম বিজয়া, কিন্তু পুজোয় ওরা কলকাতা বেড়াতে যাবে, তাই ওর শ্বশুর বলল পুজোর পর বন্দনাকে এখানে নিয়ে আসবে। তুমি সত্যি বলছো? সত্যি বলছি না তবে কি মিথ্যা বলছি বিজয়া? এই দেখো না, এ আর পণ্ডিত চ্যাটার্জির দক্ষিণী বোন নয়, সে এখন অচিন গায়ের ধনী পরিবারের বউ। আর ও তোমাকে নিয়ে কেমন আছে বলো তো? সেখানে সবার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে তো? তোমার আদর্শে তোমার শিক্ষায় সে সবাইকে আপন করে নিয়েছে। আর বন্ধনা যে কত সুখে আছে
নিজের চোখে না দেখলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বিজয়া, বলে বোঝাতে পারবো না। তোমার চোখে জল, তুমি তুমি কাঁদছো কেন? কই ও কিচ্ছু না, ও কিচ্ছু না, আমি তো কাঁদিনি। জানো বিজয়া, জানো হতভাগীকে আমি তো কোনোদিন সুখী হতে দেখিনি, তাই ওর এত সুখ দেখে আমার যে কখন কখন যে চোখে জল এসে গেছে আমি তো নিজেই জানি না বিজয়া। না না, আমার চোখে জল ফেলা মোটেই ঠিক হবে না। আমার চোখে জল পড়লে তার যে অমঙ্গল হবে বিজয়া। হতভাগিনী আমার কথা জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, জিজ্ঞাসা করবে না, বার জিজ্ঞাসা করছিল বিজয়া। আর রাজুকে নিয়ে যায়নি বলে সে যে কি রাগ। এরপর আমি যখন যাব রাজুকে আমি বন্দনার বাড়িতে নিয়ে যাব বলে কথা দিয়ে এসেছি। তুমি যে বললে বোনের বাড়িতে দুদিন থাকবে, তাই এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আমার তো থাকবার ইচ্ছাই ছিল বিজয়া, কিন্তু বন্দনার শ্বশুর বন্দনাকে নিয়ে গাড়ি করে কলকাতা বেড়াতে বেরোলো। অবশ্য আমাকে ওদের সঙ্গে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু এই পোশাকে ওদের পাশে আমার বড্ড বেমানান, তাই কোন রকম অজুহাত দেখিয়ে আমি চলে এলাম বিজয়া। বন্ধুরাকে তাহলে শ্বশুর মশাই খুব ভালোবাসে বলো? ভালোবাসে মানে আজকালকার দিন ওই রকম বহুত মানুষ চোখে দেখা যায় না, জানো বিজয়া। আমার সঙ্গে বসে কত রকমের গল্প করলো, টেবিলে বসে আমাকে যে কত রকমের কিছু খাইয়েছে, কত মিষ্টি খাইয়েছে, আমি সে মিষ্টি জীবনের কোনোদিনও চোখে দেখিনি। আর কিছুদিন থাকলে আমি না আরো অনেক মোটাও হয়ে যেতাম বিজয়া। যাই হোক, হতভাগিনী শ্বশুর বাড়িতে গিয়ে সুখী হয়েছি। ওর সুখের জন্য আমি ঠাকুরকে দিন রাত দেখেছি গো। দিন রাত জানো, হতভাগিনীকে দেখার জন্য আমার মনটা বড় ছটফট করছে গো। আর তো পুজোর মাত্র দুদিন বাকি আছে বিজয়া। পুজোর পরে তো বন্দনাকে বন্দনা শ্বশুর এখানে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ বাপি, আমি তোমাকে নিশ্চয়ই তোমার পিসিমণির বাড়িতে নিয়ে যাবো। পুজোয় তোমার পিসিমণি কলকাতা বেড়াতে যাবে, পুজোর পর এখানে আসবে ভাবি। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার পিসিমণি আগে আমাদের বাড়িতে আসুক, তারপর তুমি পিসিমণির সঙ্গে গিয়ে কলকাতা বেড়াতে যাবে, কেমন? আমি তোমাকে জামা এনে দেবো বাপি। ছেলেটাকে জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। পাড়ার আর পাঁচটা ছেলেদের মতো যখন ও আমার কাছে নতুন জামা চাইবে, কি জবাব আমি ওকে দেবো আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না বিজয়া। যাবো না, তুমি একজনও ভেবো না। ওর যে পুরনো জামা কাপড়গুলো আছে আমি সেগুলো কেচে পরিষ্কার করে রেখে দেবো। আচ্ছা, বন্দনার কাপড় থেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বললো খুব ভালো হয়েছে, এমনকি আমাদের দেওয়া কাপড় পরে ঠাকুর পর্যন্ত দেখতে যাবে বলেছে বিজয়া। আর আমাদের রাজু ছেঁড়া জামা পরে ঠাকুরতলায় ঘুরে বেড়াবে দাদা। না মানে তুমি তো ওই ভগ্নিপতির জন্য জামা আনতে পারলে, আর আমাদের এই ছোট্ট রাজুর জন্য একটা সামান্য জামা আনতে পারলে না দাদা। তুই তো আমাদের আর্থিক অবস্থা সব জানিস ভাই। তাছাড়া বন্দনা এই নতুন বিয়ে হয়েছে, এই সময় যদি নতুন বস্ত্র ওদের না দিই তাহলে লোক সমাজে আমাদের হেও হতে হবে ভাই। যে সমাজ খেতে না পেয়ে শুকিয়ে শুকিয়ে মরে গেলেও তার মুখে একটু অন্ন তুলে দেয় না, যে সমাজ শুধুমাত্র ফল শুধু খুঁজে দেয়, সে
অভিযোগ মিথ্যে নয় ভাই, কিন্তু পারবে দাদা তুমি ওই ধনের সঙ্গে আলোচনা করতে পারবে না। পদে পদে তোমাকে অপমানিত হতে হবে। যে অনেক আশা করে তুমি কাপুরার দৃষ্টি নিয়ে গেছিলে, আজ তুমি তোমাকে অপমান করে দিয়ে দিয়েছে। এরপর হয়তো কোনো একদিন দেখে তোমাকে চোর অপবাদ দিয়ে ঘা ধাক্কা দিয়ে বাড়ি ফেলবে। এসব কথা তোকে কে বলেছে প্রদীপ? দাদা কেউ বলেনি। তুমি যে আমার বর্দা, তুমি যে নিজে মুখে বলবে না সেটাতে আমি খুব ভালো মতোই জানি। কিন্তু দাদা প্রদীপ, তোমার এই ঘরের কোণে সযত্নে লুকিয়ে রাখা কাপড়ার মিষ্টি আমার এই চোখকে যে ফাঁকি দিতে পারেনি প্রদীপ। তুমি যে এই কথাগুলো এতক্ষণ ধরে আমাকে বললে, তাহলে সেই কথাগুলো তাহলে সব তোমার অভিনয়? বলো, চুপ করে আছো কেন? জবাব দাও। আমি তোমার সঙ্গে এতক্ষণ সব মিথ্যা কথা বলেছি বিজয়া। আমি তোমার সঙ্গে অভিনয় করেছি। হায় রে অভিনেতা, অভিনয় করতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। আমি না না প্রদীপ না, আমাকে তুই দাদা বলে ডাকিস নে। তোর এই মিথ্যা আমারই জানি আর দাদার গালে তোর এই হাত দুটো দিয়ে চোর মারতে পারিস ভাই। কি হলো, দাদা বলে তুই ক্ষমা করছিস? ওরে প্রদীপ, তুই ক্ষমা করিস নে ভাই, তুই আমাকে ক্ষমা করিস নে। বলতে দাদা দাদা আদর করে তুমি নিজের জীবনটাকে শেষ করে দিও না। ওরে প্রদীপ, যার মুখের হাতে আমি কোনোদিন মিলিয়ে যেতে দেখিনি, সেই বন্দনা দিলে দিলে নিঃশেষ হয়ে যাবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে ঠাকুরপো, সত্যি করে বলো তো, সত্যি কি বন্দনা শ্বশুর বাড়িতে গিয়ে সুখী হতে পারেনি ঠাকুরপো? ওসব কথা এখন খাও বৌদি। তুমিও আমার কাছে খবর রাখতে চাইছো ঠাকুরপো, কিন্তু না, তোমরা কেউ কোনোদিন কোনো কথা আমার কাছে খবর রাখতে পারবে না ঠাকুরপো। বন্দনাকে আমি 10 মাস 10 দিন গর্ভে না ধরতাম, তাকে যে আমি মানুষে মানুষ করেছি ঠাকুরপো। তাই তার সন্তানের আঘাত বুঝতে এই মায়ের এতটুকু দেরি হয়েছে ঠাকুরপো। এতটুকু দেরি হয়েছে, এতটুকু দেরি। বন্দনার চিন্তায় দাদার বন্ধু অস্থির। এদিকে আমাদের সংসারে অভাব দিন দিন বেড়েই চলেছে। আমাকে এখন কিছু করতে হবে, একটা চাকরির সন্ধান করতে হবে। কিন্তু এই শিক্ষিত বেকার সমাজে কোনো পথই আমি খুঁজে পাচ্ছি না। দিশেহারা পথিকের মতো আমি পথ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু কোনো আমি পথ খুঁজে পাচ্ছি না। আমিও তোকে সারাদিন খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আরে মিস্ত্রি ঠাকুরের রং করতে এসেছে, অথচ তোর কোনো পাত্তাই নেই। কি ব্যাপার বলতো? না মানে সময়টা বেশ ভালো নেই। সে কি এই পুজোর সময় তুই অসুখে পড়লে আমি যে বড় অসুবিধায় পড়ে যাবো? তবু তুই আছিস, একটু পরীক্ষা। না না, এ ভালো কথা নয়। তুই তাড়াতাড়ি ডাক্তারখানায় যা। না রে না, আমার তেমন কিছু হয়নি। ও এমনি সেরে যাবে। ও তাহলে বুঝেছি, কি বলেছিস? তোর এই মনের অসুখের কথা। এখন মনের মন্দিরে তুই আর ছবি তুলি বলে আঁকিতে আরম্ভ করছিস না রে? হ্যাঁ, সকালে চারটা। তার মানে আমি কিছু জানি না? আমি সব জানি বন্ধু, আর তার সঙ্গে এটাও জানি যে প্রাণ না থাকলে দেহের কোনো মূল্য নেই, আর শিক্ষা না থাকলে এই প্রদীপেরও কোনো মূল্য নেই। ওসব বাজে কথা ছাড়তো। বেশ, তবে কাজের কথা যাবো। শোন, কাল সকালে পুজোর বাজার করতে যাবো, আর এর সঙ্গে স্যারের বাড়িতে চাঁদাটাও আনতে যাবো। তাই হবে, যাইস তো। ওর উৎসাহে এই গ্রামের লোকের মুখে চা
একদিন হাসি তো ফুটবে। আমার একার কথা বলিস নি রে ভাই, আমার একার কথা বলিস না। জানিস প্রদীপ, আমার কি স্বপ্ন, আমি এই পলাশপুরের মানুষের চিরদিন হাসি রেখে যেতে চাই। স্বর্ণের স্বপ্নে নিদ্রায় জাগরণে এই আমার স্বপ্ন। জানি না এই স্বপ্ন আমার কোনোদিন সার্থক হবে কিনা। নিশ্চয়ই হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই পূব আকাশে উদিত হয়েছে নতুন সূর্য। আর সেই সূর্যের আলোক ছটায় এই পলাশপুর মানুষের মুখের হাসি ফুটতে যার বেশি দেরি নেই কি নয়। ওরে, সেই মহৎ দিনে আমি পলাশপুরের সকলের হাত ধরে কারোর সঙ্গে চিৎকার করে বলবো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পৃথিবী থেকে মানুষের সাধারণ থাকবে না কোনো উঁচু নিচ ভেদাভেদ, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা বন্ধু, আর বুক ভরা ভালোবাসা। আর বন্ধু, আমিও তোর মতো কবির ভাষায় বলবো, ধরে নবী উঠবে আবার নিশান অবসানে, জীবনটাকে রাঙিয়ে দেবে নতুন সুরের গানে। বসন্ত আসবে আবার, দেখবে বাহার, হাসবে জগৎ, ওই দোলন চাপা মাথা তুলে গাইবে আপন মনে। ভোরে রবি উঠবে আবার নিশার অবসানে। ভেবেছিস আমার বউকে পুষে নিয়ে গিয়ে তুই শুধু আমি ফুর্তি করবি? এ সুখ তোর বেশি দিন থাকবে না। যদি আমি সতী মায়ের সাথে থাকি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এ রাতের মধ্যে তুই রক্ত উঠে মরবি। মা, মাগো, মা জগৎ জননী, তুই কার্তিক বেটার মৃত্যু রে মা, তবে গিন্নি আমার কাছে ফিরে আসবে। না না মা, তোকে আমি শুধু মুখে কাজ করতে বলছি না, তোকে আমি শিখি পুজো দেবো। হ্যাঁ, এই পুজো নিয়ে গিন্দিকে আমার কাছে ফিরে এনে মা, আমি যে একা থাকতে পারছি না, খুব সেবা শুধু তবু তাকে মরণ করে দাঁড়াতে। তোর আবার কি হলো রে? আমার তো হয়েছে। আরে কি হয়েছে তাই বল। শেষ হয়ে গেছি। ওই ভূমিকা থেকে আসল কথাটা বল। চলো কর্তা, আমি একটু দম নিই। আরে সোজা আর সোজা হতে পারছি কই কর্তা? এই যত মার এই কোমরে মেরেছে। তোকে মেরেছে? এগো, এই শুধু কিল চল নয়, এই হিয়া মোটা মোটা লাঠির গা। তাহলে কে মারলে? ওই যে কুলিপাড়ার ছেলেরা। আমি তো কোনো রকমে পৈতৃক প্রাণটা নিয়ে পালিয়ে এসেছি, তোমাকে পেলে একেবারে শেষ করে দেবে। কেন রে? অজা কুলির মেয়ের জন্য তুমি যে কাপড়টা দিয়ে আমাকে পাঠালে, সবে গিয়ে কাপড়টা দিয়েছে, যেই তোমার নাম করেছি, আর অমনি চুরি হাতটা চেপে ধরলো, চেঁচিয়ে একেবারে লোক জড়ো করে ফেললো। আর ওই সন্ধ্যাবারকার ছেলে পেলাগুলো এসে দমাদম করে বসিয়ে দিল। তোমার জন্য আজ আমার পৈতৃক প্রাণটা যেতে বলো। এই ছেলেগুলো এখন কি করছে রে? ওই যে যাত্রাপুর পাগলার দোকানে বসে জটলা করছিল। এখনই দল বেঁধে এসে তোমার ওই ঘর থেকে বের করে ওই ক্লাবে। আমি এখন কি করবো? পুরা জায়গাতে কুকুর ঠেকা লাঠি দিয়ে ঠেকা দেবে। তুমি এখন কিছুদিনের মতো বাড়ির থেকে পালাও, কিন্তু ডাক্তার বুঝি দেখতে পায়
তোরা যে আমাকে মেরে ফেলবে। তুমি এখন যা ভালো মতো তাই করো। তোমাকে ওই করে বলেছিলাম, কর্তা, এই গ্রামের বৌদিদের দিকে নজর দিওনি। আমার ছোট কথা তুমি তখন কানে নাওনি। এইবার বোঝো ঠেলা, ওই গরিবের কথা বাসি হলে মিষ্টি হবে। ওরে ভূপতি, তুই এবারের মতো আমাকে বাঁচা। এই তোমার মতে আমি আর কখনো কোনো কাজ করবো না। এই তোকে ছুঁয়ে বলছি, এ আমার মরা বাপের দিব্যি দিয়ে বলছি। এই যে তিনটে আমাকে বলছেন, ওই বোধহয় শুনে আসছে ভূপতি। তুই বলি পড়তে বাড়িতে নেই, হ্যাঁ? আর ওই সদর জনতা তুই বন্ধ করে দিবি, হ্যাঁ? ওই পারবানি কর্তা, বাবা যা, এবারে মতো বলে বাসা বাবা। আমি না তোকে শোন ভালো জামা কুকুর কিনে দিব, হ্যাঁ? ঠিক বলছো তো কর্তা। আরে বাবা, ঠিক দেখো, ওই বিপদ কেটে গেলেই যেন ভুলে যেও না, তাহলে আমি তোমার ওই লাঠি দিয়ে একেবারে ওরে খেলা মা গো, মা যখন জননী, এবারের মতো তুই এই অধমকে বাঁচা মা। আমি নাক বলছি, এ কান বলছি, আর কোনোদিন ভুলো মেয়ের দিকে ফিরেও তাকাবো না মা। বাড়িতে আছে, অথচ আপনাকে ডেকে ডেকে কোনো সাড়া পেলাম না। হ্যাঁ, কে? কি ব্যাপার বলুন তো? মনে হচ্ছে গভীরভাবে কিছু একটা চিন্তা করছিলেন। আমি হঠাৎ এসে সেই চিন্তার জবনিকে টেনে দিলাম। না, তেমন কিছু নয়। তা কেমন আছেন স্যার? ভালো, শ্রমিকদের নিয়ে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে আপনার কাছে আসতে কদিন দেরি হয়ে গেল। আমি ভাবলাম আমার মতো অদম কথা আপনি ভুলেই গেছেন। আপনাকে আমি ভুলতে পারি তিনকড়ি বাবু? আমার চলার পথে আপনি তো একমাত্র সহায়, তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনাকে আমি বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারি তো? একবার বিশ্বাস করে দেখুন না স্যার। আশা করি আমার কথা মতো আপনি কাজ করবেন, কিন্তু মেহরবানি করলে আমি কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবো না। বলেন স্যার, আমি ব্রাহ্মণ সন্তান, ও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপনা করে একটু জল স্পর্শ করি না স্যার। আর আমি কি আপনার সঙ্গে করতে পারি? সেই বিশ্বাসই তো আমি আপনাকে কাজের দায়িত্ব দিচ্ছি। সন্দীপের বোন অর্থাৎ বন্দনা শ্বশুর বাড়ি আপনাকে যেতে হবে, তবে এভাবে এসে নয়। কিভাবে স্যার? বয়সের ভার যতটা সম্ভব কমিয়ে যুবক বেশি আপনাকে অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, এখানে গিয়ে আপনি বলবেন বন্ধনার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, কিন্তু সে আপনাকে ডিভোর্স করেছে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, ও কাজ আপনাকেই করতে হবে। এই নিন, এতে 1000 টাকা আছে, কাজ শেষ হলে আরো 1000 পাবেন। কিন্তু স্যার, বন্ধনা শ্বশুর বাড়ি যদি জানতে পারে তাহলে যে ওকে তাড়িয়ে দেবে স্যার। তাড়িয়ে দিলেই তো বললাম, তখন এই বন্ধনাকে কাছে পেতে আর কোনো বাধা থাকবে না। বন্ধনাকে ভালোবাসেন স্যার? ভালোবাসা অমিত ব্যানার্জির অভিযানে পরিতপ্ত আগুনের লাফাচ্ছিল। এক পলাশপুর গ্রামে শিকার করতে এসে
ওর করে 1,000 টাকা, হ্যাঁ? কাজ শেষ হলে আরে 1,000 টাকাই পাও, টাকাই বাহ! মাগো, এটা যেন তুই পাপ মনে করিস না। আমি তোরে আল্লাহ ঠিকই পুজো দেবো মা। দেখতে দেখতে পুজো কেটে গেল। পুজোর এই আনন্দ মুখর দিনে আমার মতো দাদা বৌদির মতো চোখের জল ফেলছে। কিন্তু ওগো ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। আমি তো সহ্য করতে পারছি না। আমি ছেড়ে আমি এখন কি করবো? কেউ তো নেই। তার থেকে আমি মাত্র চলেই যাই। হরিণের চাহিদা সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কি ব্যাপার? আজ এত উচ্ছ্বাস কিসে? ঘরের সুন্দর স্ত্রী আর বাইরে ঝিমঝিম বর্ষা, এই দুটো একসঙ্গে হলে কোন পুরুষের অন্তরে উচ্ছ্বাস না থাকে বলতে পারো কি? যাও তো। সবসময় তোমার ইয়ার্কি আমার একদম ভালো লাগে না। সবটাতেই তোমার ঠাট্টা। ঠাট্টা নয় বিয়ে, ঠাট্টা নয়। তুমি কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ। আমার কাছে বিশেষ খুশি ভবন হয়ে থাকতে চাই। এক ফুলের মধু খেয়ে তৃপ্তি পাই না। বাগানের নানান পক্ষ থেকে আমি ক্রিয়াপতি তুলে এনে ঘরে সাজিয়ে রেখেছি। সাথে ওপরে আর অন্য ঘরের প্রতি দেখা যাবে না। তারপর ফুল শুকিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় পচা নর্দমায়। মেয়েদের সাথে তর্ক করে মুখে ঋষিগণ বলতে পারিনি। আর আমি তো বলতাম অতএব আমি কলেজের রত শিকার করেছি। আমাকে বিয়ে করে তুমি তোমার বাবার প্রিয় ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ। বাবাকে সুখী করতে তুমি আবার বিয়ে করো। তোমার কি হবে বন্ধুরা? সবকিছু আমার অদৃষ্ট বলে মেনে নেব। হয়ে তোমার প্রতি কোনো অধিকার আমি দাবি করবো না। তোমাকে আমি স্বেচ্ছায় মুক্তি দিচ্ছি। তুমি দিলেই তো আর আমি দিতে পারছি না। মেয়ে মানুষের জীবনে একবারই হয়। আর আমার অনুরোধ, আমার ভালোবাসাকে তুমি করোনা বলে ভেবো না। তোমার ভালোবাসা আমার নারী জীবনে একদিকে যেমন গর্ব, তেমনি অন্যদিকে অপরদিকে কি বন্ধুরা? না না, ও কিছু নয়। বন্ধুরা, সবসময় তুমি যেন একটা কি চিন্তা করছো। আচ্ছা বন্ধুরা,
তুই তাহলে খাইয়ে দিয়ে আয় বাবা এনে কিন্তু আমি তোকে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। না, না, বাবা আমাকে খুব ভালোবাসে। ওরা তো কিছু বললো না, আমাকে ঠিক খুব আছে ফোন স্নেহ করে করে। এরপরে তুমি আজ করবো কিছু বললো না। একটা জিনিস যদি পলাশ করে গেলে না এমন ভাবে বললে ছেড়ে দে আমার কথা দিয়ে এড়িয়ে যাবে। চলো না একদিন পলাশপুর থেকে বেরিয়ে আসি। আমি চলে গেলে বাবার যে বড় কষ্ট হবে। দাদারা যখন নিতে আসেনি, তো যাবো কেন? বন্ধুরা, পর্দার মাথার উপরে সংসারে বিরাট দায়িত্ব। আর গোবিন্দা শান্তি পাইনি, সেই জন্য তো আসতে পারিনি। তাই বলে ওদের উপর অভিমান করে থাকা ঠিক হবে না। না গো, এই পৃথিবীতে কারোর উপরে আমার কোনো অভিমান নেই। এই দেখো, কোথায় কোথায় তোমাকে আসতে কথা তুমি ভুলেই গেছি। কি কথা? আমাকে এখনই কলকাতায় যেতে হবে। কলকাতায় কেন? দরকার আছে। ভাই নেই, ভাই নেই, রাত্রি ফিরবো। আর শোনো, ফিরতে যদি দেরি হয় তাহলে উপোস করে থেকো না, তুমি খেয়ে নিও, বুঝলে? না গো না। একদিন উপোস করে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। আর সত্যি ভগবান না করুক তোমার যাতে কোনো ক্ষতি না হয়, যেখানে প্রাণের সঙ্গে প্রাণের, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, সেই জিনিস আমি যদি হঠাৎ রক্ত দিয়ে বলো, তাহলে তোমাকে হারিয়ে যে আমি বাঁচতে পারবো না, বন্ধুরা, আমি বাঁচতে পারবো না। তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, মন সবসময় তোমার আমার উপরে পড়ে থাকে। কিন্তু আমাকে ও ভালোবাসে, অথচ আমি বিয়ের পর থেকে ও অনেক একটার পর একটা ওর সঙ্গে আমি অভিনয় করে যাচ্ছি। আর আমি অভিনয় করে দিন কাটাবো। কিন্তু আমি চাই না ওর বাবার সাথে ওর যখন বেরো যায় তখন কোনো অফ করে দিবি, তর্ক লাইট হয়ে বিতর্ক। থাকে একবারে একটা না রানিং করে দিবি, একটা না করবি না। তাই সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করলো। আজও এক মুহূর্তের জন্য তোমাকে দোকানের আগে ফোন করে তোমাকে নিয়ে প্রতি মুহূর্তে সুখের শান্তি। চিপটা কাছাকাছি লাগে। আপনি হ্যাঁ, তোমার ভালোবাসার কাঙাল আমি বানাচ্ছি। হ্যাঁ কি চান এখানে? কৃষ্ণার্থ ভব সুগন্ধি ফুলের কাছে যা প্রত্যাশা করে, চলে যাবে, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তুই একটা না চালাই গেছিস একবারে ঘন্টা। তোমার রূপের অহংকার একটুও কমেনি। আর এইদিকে আপনি হালকা নিশ্চয়ই জানেন আমি গাঙ্গুলি বাড়ির বউ। আর তুমিও বোধহয় জানো আমি এবারে বড় আত্মীয়। হ্যাঁ জানি, আছে, আপনার শরীর আর তার সঙ্গে এটাও জানি আপনি একজন নারী লোভী জানোয়ার। মেয়েদের কাছ থেকে এই ভাষাগুলো প্রায় শুনে শুনে আমি হজম করে ফেলেছি। আপনার কি লজ্জা ঘৃণা বলতে কিছুই নেই? মেয়েদের কাছে পেতে হলে অতটা জিনিস শরীর থেকে বাদ দিতে হয়, তাই আমি অপারেশন করে এতটাকে মাইনাস করে দিয়েছি। বেরিয়ে যান কিন্তু আপনি এখান থেকে। আপনি এত নীচ। তোমার মতো সুন্দরী মেয়েদের যৌবন ভরা দেহে দেখলে সত্যি আমি নিচ হয়ে যাই। এমনকি নিজের বিচার করতে পর্যন্ত হারিয়ে ফেলি। হয়ে যায়, এটা পরস্পরের সামনে দাঁড়িয়ে এমন অসভ্যের মতো কথা বলতে আপনার কি লজ্জা করছে না? করছে না? আজ তুমি পরের স্ত্রী হলো, তোমাকে অবিবাহিত অবস্থায় এই পলাশপুরে আমি যেদিন প্রথম দেখি, সেদিন থেকে তোমার রূপ আমাকে পাগল করেছে। আপনার কথা শেষ হলে আপনি এখন আসতে পারেন। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। তোমার শ্বশুর মশাই আমার মামা তোমাকে মোটেই সহ্য করতে পারে না। কি করতে এখানে পড়ে থাকবে? তার চেয়ে চলো, তোমাকে নিয়ে আমি চলে যাবো অনেক অনেক দূরে, যেখানে এই মানুষের কোলাহল আমাদের কানে পৌঁছাবে না। সেখানে থাকবো শুধু তুমি আর আমি। তোমাকে নিয়ে সুখের নীল রচনা করবো, রঙের এসে তোমার জীবনটাকে ভরিয়ে তুলবো। আপনি ভেবে দেখো, জীবনটা কিন্তু অবহেলার জিনিস নয়। বাঁচতে হবে, জীবনের সমস্ত রস নীড়ে ভোগ করতে হবে। জগতের দিকে চেয়ে দেখো, সকল জীবের ভোগের জন্য কত আয়োজন। শুধু জানা চাই কেমন করে পুষ্প চয়ন করে মালা গাঁথতে হয়। সে জীবন তুমি হেলায় নষ্ট করতে চাও, আমি তো হতে দেব না। আপনি পাগলের মতো কি বলছেন? আপনি এখন যেতে পারেন। আমার প্রস্তাবে তাহলে তুমি রাজি নও? না, না। আপনার
লাগলে তোমার এই চরিত্রটা ঠিক গোলাপ ফুলের পাপড়ির মতো দেখায়। আপনার দেখছি একটা জানোয়ারের চেয়েও বড়। জান আপনি লোকালে আছেন, আপনার জঙ্গলে গিয়ে বাস করা উচিত। জানোয়ার জানোয়ারের বিমর্ষ রূপ এসো এসো খবরদার! আমি চেষ্টা করব। একটা যুবক একটা যুবতী একটা ভ্রমণ আর একটা দৃষ্টান্ত ভ্রমণ একটা শিবন্দী পারিকার। আমরা অনেক অদ্ভুত আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। এই মুহূর্তে আপনি ঘর থেকে বেরিয়ে না গেলে আমি লোক ডাকতে বাধ্য হব। চিৎকার করে তুমি আর আমাকে বেশি দিন দমিয়ে রাখতে পারবে না বন্ধুরা। যে রূপের অহংকার নিয়ে তুমি আমার ঘরে চলে গিয়েছিলে তা সেই অপমান আমি কোনোদিনই ভুলবো না। তোমার এই রূপ যৌবন নিয়ে আমি একটু ছেড়ে মেরে খেলবো, তারপর মধু ফুরিয়ে গেলে আমার এই বুকের দিগাচ্ছে তোমাকে আমি পৃথিবীর চিরদিনের মতো ছড়িয়ে দেবো। কত রকমের মানুষ এই পৃথিবীতে বাস করছে। কেউ চায় ভ্রান্তি, আবার কেউ চায় ভাঙাবার মূল্য দিতে। কিন্তু মানুষের জীবন অকালে ঝরে যায়। আমি তোমাকে ওখানে ঝরে যেতে দেবো না বন্ধুরা। কে কে আপনি? এতদিন আমার সঙ্গে ঘর করেছো, আর নতুন স্বামী পেয়ে তুমি আমাকে চিনতে পারছো না? আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। দেখলেও হয়তো এখন না দেখার ভান করছো। অতীতকে কেউ সহজে বর্তমানে টেনে এনে নিজের সুখের জীবনকে কেউ বিষময় করে তুলতে চায় না বন্ধুরা। আজ তুমি সুখী হও, আমি কিন্তু সুখী হতে পারিনি। তাই অতীতের স্মৃতিগুলো বারবার আমার চোখের সামনে উঁকি মারে। তাই তুমি আমাকে ডিভোর্স করলো, আমি খোঁজ দিয়েই তোমার কাছে ছুটে এসেছি বন্ধনা। কি আমাকে বলছেন আপনি? তা বলছি নিশ্চয় বুঝতে পারছো। পুরো স্বামীকে তুমি অস্বীকার করলো, আমি তো তোমাকে অস্বীকার করতে পারবো না বন্ধনা। তাই তোমার শ্বশুর শাশুড়ির কাছে আমি সব গোপন খবর ফাঁস করে দেবো। না না, আপনি এতক্ষণে নিশ্চয় হবেন না। আপনি কে জানি না, আপনাকে আমি চিনিও না। তবু তবু আমি আপনার পায়ে ধরে মিনতি করছি। আমার জীবনে আপনি ধূমকেতুর মতো হঠাৎ এসে আমার জীবনে কলঙ্ক আপনি চাপিয়ে দেবেন না। আপনি আমাকে ফাঁসিয়ে দেবেন না। একটা ঠক করে আমাদের মায়ের ঘরে কেঁদো না। আমি বাইরে থেকে সবই শুনেছি, আর তার সঙ্গে এটাও জেনেছি যে অন্তরে ছাড়া আর কিছুই নয়। পয়সা রোজগারের একটা নতুন পথ, তাই না ভদ্র মহাশয়? আমি কিন্তু এক বিন্দু মিথ্যে বলিনি। আমার সঙ্গে ওর আগে বিয়ে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে? আপনার বছর 3। তা আপনাকে ডিভোর্স করলো কেন? আমি ওর থেকে নাকি বয়সে অনেক বড়, এই অজুহাত দেখে ও আমাকে ডিভোর্স করলো। আপনার বাড়ি কোথায়? মই দূরে বেড়ায়। দূরে বেড়ায়? না 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 না, ওই মানিকতলা বাগড়ি বেড়ায়। বাগড়ি বেড়ায়? না না, নামটা পেরে আসছো তো, মুখে আসছে না। হ্যাঁ মনে পড়েছে, ওই অচিন গায়ে। করে বলুন কোথায় আপনার বাড়ি? চুলটা ছাড়ো, বড্ড লাগছে বলছি। অভিনয় করতে এসে আপনার মুখোশটা যে ভুলে গেল। তুই আমাকে ক্ষমা কর মা, আর আমি কোনোদিন এমন কাজ করবো না। এই বৃদ্ধ বয়সে একটা মেয়ের সংসার ভেঙে দিতে আসতে আপনার বিবেকে এতটুকু ভাগলো না? আপনার মধুসূদ্র চিৎকার করে উঠলো না? বয়সের সঙ্গে কি এতটাই বুদ্ধির ঘোর হয়েছে যে একটা মেয়ের বয়সী মেয়েকে স্ত্রী করে পরীক্ষা দিতে এতটুকু দ্বিধাবোধ হলো না? তুমি আমাকে রেহাই দাও বাবাজি। আপনি আমার বৌদির ভাইয়ের প্রতিবেশী, গুরুজন, আমারও পূজনীয়। তাই এত বড় অপরাধ সত্ত্বেও আজ আপনাকে আমি ছেড়ে দিলাম। তা না হলে যে মুখ দিয়ে আপনি আমার বৌদির মাতৃ সমাবর্তন নামে অপবাদ দিয়েছেন, আপনার মুখ ছাড়া আপনার মুখ বেরিয়ে যান। আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন না। আমার চোখের সামনে বসে দাঁড়িয়ে থাকলে আমার রক্ত যদি এখন আমার সামনে দাঁড়িয়ে তাহলে
করতো আর সকলেই ভাবতো আমি হয়তো ব্যভিচারিণী। ব্যবচারিণী হও তাহলে তারও স্বরে চিৎকার করে বলবো সীতা সাবিত্রী অরুন্ধতী। ঠাকুরপো, তুমি আমাকে এতখানি বিশ্বাস করো? তোমাকে আমি বিশ্বাস করেছি সেদিনই যেদিন তুমি এ বাড়িতে এসে আমার মা হারানো কথা বলে ছেলের মতো আপন করে নিয়েছো। জানি না আমার গর্ভধারিণী মা বেঁচে থাকলে আজ আমাকে কতখানি স্নেহ করতো। তবে আমাকে মনে হয় জানো এই স্নেহ ভালোবাসা আমি তোমার কাছ থেকে পেয়েছি তা আমি কোনোদিনও ভুলবো না। আর এই পৃথিবীর বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা শ্বশুর বাড়িতে গিয়ে আর কিছু না পারো কিন্তু মা হারা ছেলেদের আপন করে বুকে টেনে নিও, বুকে টেনে নিও। ঠাকুরপো, ঠাকুরপো, আমি তোমার সুরের সুর মিলিয়ে এই বাংলার বুটিতে বলে যাই, ও ভগবান, তোমরা যেন স্বামী শ্বশুরের দিকে পরিত্যাগ করো না, কখনো তোমার স্বামী শ্বশুরের দিকে বঞ্চিত করো না, তাহলে তোমার কোনোদিনও দেশ যাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। যাহা পাই তাহা চাই না। বিশ্বকবির এই বাড়ি মানুষের জীবনে 19 বছর আগে বর্ণালীকে হারিয়ে তবু সীতা মায়ের মুখে শুনেছি আমি বর্ণালী কিন্তু বন্ধ হয়ে আমারই চোখের সামনে দাঁড়ায় আমি ভাবতে পারছি না। হ্যাঁ, তুমি এত কিছু চিন্তা করছিলে তাই না বাবা? ও কিছু নয়। আমি সব বুঝতে পারি জানো বাবা, আমার চিন্তায় তুমি অস্থির হয়ে উঠেছ। তুই কি করে বুঝলি মা? আমার অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি যেন কেমন বদলে গেছো। সময় মতন স্নান খাওয়া করো না, কতবার ডাকার পর তবে তোমার সারা পায়। এমনকি আমার সামনে দাঁড়িয়ে তুমি দুটো কথা বলবে তা পর্যন্ত পারো না। তোকে আমি বোঝাতে পারবো না রে বাবা। এই পিতৃ হৃদয়ে কি টাকা সঞ্চিত আছে। এইভাবে অন্ধ হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই যে আমার ভালো ছিল বাবা। আজ আমি তোমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি আরে মারা ও কথা বলিস রে বাবা। তবু যে তুই আছিস তোকে কুদণ্ড চোখের সামনে দেখতে পাচ্ছি বলে আমি যে এখন বেঁচে আছি। তা না হলেই আমি যে অনেক দিন আগে বাবা, বাবা। বছর আগের কথা তারিখটা আমার এখনো মনে আছে। সেদিন ছিল 21শে বৈশাখ। বৈশাখী প্রচন্ড বাবা, আকাশে নেমেছিল দুর্যোগের ঘূর্ণঘটা। প্রকৃত সেদিন নিষ্ঠুর ধ্বংস লীলায় কোনো কিছুই বাধা মানছিল না। সব কিছু আপনার চোখে। বাবা, তোর মাকে নিয়ে আমি হসপিটালে গেলাম। দুর্যোগের জন্য ডাক্তার ছিল বাবা। হসপিটালে। তোর মা তোকে প্রসব করে মারা গেল। তো সেই মৃত্যুর ধ্বংস লীলায় বাবা। হাজার হাজার মানুষ হারা হয়ে পদে পদে ঘুরে বেড়াতে লাগলো। আর সেই সঙ্গে আমি হারালাম স্ত্রী। বাবা। আর তুই হারালি বাবা। না বাবা না, আমি এই পৃথিবীতে কাউকে জানি না, চিনি না। আমি যে শুধু জানি তোমাকে বাবা। আমি শুধু জানি। আমিও তো তাই ফিরে বন্যাদিকে হারিয়ে তোকে মানুষ করতে হবে। বাবা। এই ভাবনা যে আমার বাবা। ধীরে ধীরে তুই বড় হয়ে স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হয়ে তোর সুখের দিন। বাবা। আমি যখন মনে মনে চান বাবা। এই সময় হঠাৎ তোর এক সিটে আমার বাবা। সেই পুলিশ বাবা। তুমি কাঁদছো বাবা? নারে মা নিজে বড়
পড়ে শোনাবে। এসো। আজকের দিনে কি এমন সবিনয় ছেলে আছে যে দেখে শুনে আমার এই অন্ধ মেয়েটাকে তার জীবন সঙ্গী করে দেবে? হ্যাঁ, এসো বাবা এসো। হ্যাঁ, হ্যাঁ, কিছু সমাধান করুন। না কাকা বাবু, অফিসে দরজা ঝর্ণা দিয়ে আমি ব্যস্ত হয়ে ফিরে এলাম। হ্যাঁ, আজকের যুগে আর শিক্ষিত যে কোনো মূল্যই নেই। তাই সুপারিশ না হয় টাকা, আর তা না হলে এই শিক্ষিত বেকারের যুগে চাকরিটা মিলবে না কাকা বাবু। এই জন্যই তো আজ প্রকৃত শিক্ষিতরা অন্ধকূপে মাথা তুলে উঠছে। বলতে পারেন কাকা বাবু, কবে আসবে সেদিন, সেদিন শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে চাকরি পাবেন, আর বেকার ছেলেদের মুখে ফুটে উঠবে হাসি, সংসারে নেমে যাবে নির্বিচ্ছিন্ন শান্তি। এই খুনধারা সমাজে এই খুনধারা সমাজে মানুষের যতদিন না ততদিন এর কোনো প্রতিকার হবে না। আর এরা যে নিজের থেকে কোনোদিন পরিবর্তন হবে না কাকা বাবু, আর সরকার চেষ্টা করলে আর পারবে না। তা না হলে এই সমাজটা বেকারে ছেড়ে যেতে হবে। এখন তুমি কি করবে, কি করেছো? জানি না, দিশাহারা প্রতীকের মতো আমি পথ খুঁজে বেড়াই, কিন্তু পথের যেন কোনো সন্ধান খুঁজে পাচ্ছি না কাকা বাবু। এদিকে সংসারে আমাদের বিরাট অভাব। শুধু তাই না, মাত্র 5,000 টাকা পণের জন্য গঙ্গানগর শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিছু না মনে করো, হ্যাঁ বলুন কাকা বাবু। আমি তোমাকে 5,000 টাকা দেবো। হ্যাঁ, পরের টাকাটা তুমি শোধ করে দিবে। কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি দেবো। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। তুমি কি শর্ত আছে বলুন কাকা বাবু? আমার শিখাবাকে তোমাকে আমি দিতে চাই। তুমি তুমি বলো বাবা, এই অনুরোধ তুমি রাখবে? আপনি অনুরোধ বলছেন কেন কাকা বাবু? আপনাকে জানাবো বলতে লজ্জা নেই, আমার কোনো দ্বিধাও নেই। শিক্ষাকে আমি ভালোবাসি, সেই ভালোবাসাকে সার্থক করতে আপনি শিক্ষাকে যে আমার হাতে স্বেচ্ছায় তুলে দেবেন, এই যে আমি ভাবতেও পারিনি। তুমি আমাকে বাঁচে বাবা। আমার বিরাট একটা দুশ্চিন্তা মাথার থেকে লেগে গেল। কিন্তু কাকা বাবু, যে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, যতদিন না আমি আপনার রোজগারের পথ খুঁজে পাই। তোমার জন্য আমি অবশ্যই অপেক্ষা করবো। আজ যখন তোমার মনের কথা আমি জানতে পেরেছি, তখন আমি নিশ্চয় অপেক্ষা করবো। তাতে আমার শিক্ষা ভালো কি হবে? কাকা বাবু, আমি তো এখন আসি, আমাকে আবার বাজারে যেতে হবে। কাল সকালে এসে তুমি টাকাটা দিয়ে দেবে। তাই হবে কাকা বাবু, তাই হবে। যে দায়িত্ব আজ আপনি আমার হাতে অর্পণ করলেন, যত তাড়াতাড়ি পারি সেই দায়িত্ব পালন করে আপনাকে কন্যাদায়িত্ব অব্যাহত দিয়ে আমি এই যুব সমাজকে দেখিয়ে দিয়ে যাবো যে সমাজের অন্ধ মেয়েরা কোনো সেই কম নয় কাকা বাবু, কোনো পৃথিবীর সমস্ত মানুষ এখন অসৎ হয়ে যায়। তাই যদি হতো তাহলে শিকার প্রতি প্রতিদিন ভালোবাসাই নেমে আসতো যবনিকা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার জীবনে নেমে এসেছিল যবনিকা। এই দেখো, আমাকে চিনতে পারবে না। আমি যে ফকিরের বাচ্চা, ফকিরের বাচ্চা। সব থেকে আজ আমার কিচ্ছু নেই। এই বিশাল পৃথিবীতে আমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পাই না। তোমার বাড়ি কোথায়? তা তো আমি জানি না। অনেক চেষ্টা করেও আমায় আমার ঠিকানা খুঁজে পাইনি। তবে হ্যাঁ, আমার দুঃখের সাথে একজন আমার পাশে সব সময় আছে।
তুমিও দেখছি আমার মতো একজন পাগল। কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না। যে আমার বউ গো বউ, আমার বউ বাসন্তী। কিন্তু এটা একটা মেয়ের ছবি। ছবি নয়, ছবি নয়, আমি যে বাসন্তীকে ভালোবাসি, তাই তো ছবি হলেও বাসন্তী আমার সঙ্গে কথা বলে, আমার সুখে হাসে, আমার দুঃখ দেখলে ও কাঁদতে শুরু করে। কি বিচিত্র এই ভগবানের লীলা। ভগবান, না, ও আর বলে কিচ্ছু নেই। আমরা আমরা হ্যাঁ আমরা আমরা তাকে খুন করেছি। ভগবান মরে গেছে। সত্যি যদি ভগবান থাকতো তাহলে পৃথিবীতে অনাচার হয়ে যেত না, ধর্মের নামে অধর্ম চলতো না, আজকে রাজা কাল তাকে পথে পথে ফকির হয়ে ঘুরতে হতো না। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না ভাই। যদি তোমার কোনো অভিযোগ থাকে তবে আমার মনে হয় ওই মানুষের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মানুষই তো বড় বিশ্বাসঘাতক। তাদের এই বিশ্বাসঘাতকতায় দেশটা পাপের পঙ্কিলতায় ডুবে গেছে। তা না হলে যারা আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে পাগল সাজালো, আজ আমি তাদের দৌড়ে গিয়ে তাকে মতো ভাব পাই না। চলো ভাই, চলো ভাই, বিরিয়ান আমার আজ তুমি আমাকে খেতে দেবে? জানো, আমি অনেক বাড়িতে খাবারের জন্য গেছি, কোনোদিন আমাকে খেতে বলেনি। আমাকে না, আমাকে পাগল বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি আমাকে খেতে বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি খাবো। আজ তোমার বাড়িতে পেট পুড়ে খাবো। আজকের যুগে এরকম পাগল রাস্তা গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। সত্যই কি এরা পাগল? দাঁড়া দাঁড়া, এরা পাগল নয়, এদের পাগল সাজিয়েছে ওই ধনীর গোলামেরা। একদিন এদের সবই ছিল, ছিল আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা। আজ এরা সব ফালতু। তাই এই করি সমাজের কাছে আবেদন, এই সব সরল সরল তাহলে সমাজকে ধ্বংসে, সমাজকে ধ্বংস। এবারেও দেখছি ছেলেটা নেই। কোথায় যে গেল হতভাগা ছেলেটা, তার কোনো ঠিক নেই। স্কুলের সময় হয়ে গেল, এখনো পর্যন্ত স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হলো না। আমার হয়েছে যত জ্বালা। আর আর আমি পারি না বাপু। রাজু, ওকে ডাকছো মা? হ্যাঁ, এই এতক্ষণ কোথায় গেছিলি বলতো? ঠাকুরতলা। সব ছেলেরা স্কুলে চলে গেল, তুই কখন যাবি? যা তাড়াতাড়ি চান করে আয়, যা। কি হলো? ও বুঝেছি, পড়া মুখস্থ হয়নি বুঝি। মা, আমার তো বই খাতাই নেই। রাজু, মা, তুমি যে বলতে আমি লেখাপড়া শিখে মস্ত বড় অফিসার হব, আমাদের আর কোনো অভাব থাকবে না। পড়িস না বাবা, অমন করে পড়িস না। গরিবের কোনোদিন স্বপ্ন দেখতে নেই রে বাবা। তুমি কাঁদছো মা? রাজু, তুমি কেঁদো না মা। বই নেই, খাতা নেই, লোকজন স্কুলে বকুনি খাচ্ছে। গাছ থেকে মিষ্টি ছাড়া চাইবো। রাজু, চুপ কর রাজু, চুপ কর। আরে
রেখে গেছেন সে কে জানে। তাই যদি হতো তাহলে আজ বন্দনাকে শ্বশুর বাড়ি গিয়ে চোখের জলে বুক ভাসাতে হতো না। সামান্য একটা চাকরির জন্য প্রদীপকে কুকুরের মতো অফিসের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো না বিজয়া। কি গো, সত্যি কি ঠাকুর পোড়ার কোনোদিন চাকরি হবে না? কে জানে ভগবান আমাদের কপালে কি দুঃখ লিখে রেখেছেন তা সে একমাত্র ভগবানই জানে বিজয়া। ঠাকুর পোড়ার দিন দিন কিরকম মন মরা হয়ে যাচ্ছে। আমি ঠাকুর মুখের দিকে তাকাতে পারি না। নেই সেই আগের মতো মুখে কোনো হাসি, চোখে মুখে সব সময় যেন একটা বিষাদের ছায়া। বেকারের অভিশাপ মাথায় নিয়ে ও মনের মধ্যে যে কি দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে চলেছে তা আমরা বুঝতে পারছি না বিজয়া। ওর বুকের মধ্যে চলে আছে তত্ত্ব আগুনের লাভাস্ত্র। কিরে তুই স্কুলে যাবি না কেন? সামনে তোর পরীক্ষা, এ সময় স্কুল কামাই করলে তোর যে পড়ার ক্ষতি হবে বাপি। আচ্ছা বিজয়া, তুমি বা কি, তুমি রাজু কি স্কুলে পাঠাওনি কেন? এবারে ওই স্কুলে যাবে, ওর যে বই খাতা কিছু নেই। ও কথাটা আমার আরো অনেক আগে জানা উচিত ছিল। হবে না বিজয়া, হবে না। আমার মতো গরিবের ছেলের লেখাপড়া কোনোদিনও হবে না। আমার সমস্ত আশা ভরসা একটার পর একটা সব সমাধি হয়ে গেল। আমি বাবা হয়ে তোর ভবিষ্যৎ গড়ে দিতে পারলাম না। যে ফুলটা ফুটলে তার গন্ধে চারিদিকে মাতিয়ে দিতে পারত, সেই ফুলটা কুড়িতেই ঝরে গেল। আমার মতো তখন সারা জীবন দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হবে বাবা। তোকে এত টাকা দিয়েছে, তবে তোর চাকরিটা কিসে? চাকরিটা মনে হচ্ছে খুব ভালো চাকরি, তাই না? না দাদা, আমি চাকরি পাইনি। চাকরি পাসনি যদি, তাহলে এতগুলো টাকা তুই কোথায় পেলি বল? আমার কথায় জবাব দে ভাই। দাদা, আমি তোকে মাকে মুক্ত বলে বোঝাতে পারবো না দাদা। ও বুঝেছি, তাহলে তুই টাকাটা চুরি করে এনেছিস। আমার ভাই, শেষ পর্যন্ত তুই চোর হলি। আমাদের পবিত্র ব্রাহ্মণ বংশের মুখে কলঙ্কের কালি মাখিয়ে দিলি। তুমি কাকে কি বলছো? আমি ঠিকই বলেছি বিজয়া, আমি ঠিকই বলেছি। দুঃখ আছে তাই বলে আমাদের বংশের একটা মান মর্যাদা আছে। আমাদের সেই বংশের কথাটা একবার তুই ভেবে দেখলি না? আমাদের যে ব্রাহ্মণ বংশের শিরায় শিরায় বইছে, সে প্রবাহিত হচ্ছে সেই রক্ত। তুই সেই হাতি শেষ পর্যন্ত তুই চুরি করলি। না, আমি তো কোনো কথা শুনতে চাই না। তোর উপরে আমার কত আশা, কত ভরসা ছিল, নিমেষের মধ্যে সেই আশা সব জলাঞ্জলি দিয়ে দিলি। যা, তোর এই পাপের টাকা নিয়ে এই মুহূর্তে তুই বাড়ি থেকে যা। একটা চোর খুলনা কোথায় থাকবে সেটা আমার জানার দরকার নেই বাপি। না না, আমি শান্ত হতে কিছুতেই পারছি না বিজয়া। অশান্ত ঢেউগুলো আমার বুকের মধ্যে ঘুরে ঘুরে খাচ্ছে। যে ভাইকে নিয়ে আমার এত গর্ব, সেই ভাই কিনা শেষ পর্যন্ত চোর। এ লজ্জা, এই ঘৃণা, আমি কোথায় থাকবো বিজয়া? এর চেয়ে তুই কেন মোটেগিরি করলি না প্রদীপ? সেটাও ছিল অনেক সম্মানের। তাহলে আমি সবার কাছে বলতাম যে আমার ভাই গরিব, সে খিদের জ্বালায় খেতে পায়নি, তাই সৎ পথে পয়সা
চুপ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই বেরিয়ে যা এই মুহূর্তে বাড়ি থেকে। তুই যদি না যাস এই মুহূর্তে তুই আমার আশীর্বাদ। দেখো দেখো বিজয়া, ও আমাকে আশীর্বাদ করতে বলছে। আমি কাকে আশীর্বাদ করবো বিজয়া? তোকে না। অনেক ছোট্ট মাথায় বলে আমার কোনো ভাই কোনোদিন ছিল না। তোর সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই রে রবি। কোনো সম্পর্ক।
কাঁদছ তুমি বিজয়া, তুমি কান করে কাঁদছ। না না, একটা চোর গুন্ডা বদমাশের জন্য তুমি চোখের জল ফেলো না বিজয়া, চোখের জল ফেলো না। আজ থেকে জানবে প্রদীপ বলে আমার কোনো ভাই নেই, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বিজয়া, কোনো সম্পর্ক নেই। আচ্ছা সত্যি বলো তো, ঠাকুরপো সত্যি কি চুরি করেছে? চুরি না করলে এতগুলো টাকা সে কোথা থেকে পেল বিজয়া? জানো বিজয়া, যে ভাইয়ের উপর আমার এত আশা ভরসা, যাকে আমার জীবনের সব কিছু শেষ করে আমি শিক্ষিত বিয়ে পাস করালাম, সেই ভাই কিনা আজ আমার চোর, এই লজ্জা, এই ঘৃণা, আমি কোথায় থাকবো বিজয়া? ওগো তুমি এত আদর করো, তুমি এত বিজয়া, আমার অশান্ত ঢেউগুলো বুকের মধ্যে পড়ে পড়ে কাঁপছে। জানো বিজয়া, প্রদীপ, প্রদীপ কোথায় গেল? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। তাকে আমি এমন শাস্তি দেব, এমন অন্যায় যেন সে জীবনে কোনোদিন না করতে পারে। তাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা বিজয়া, এত দূর প্রদীপ, এতক্ষণ কত দূর গেছে তুমি বলতে পারো? আমি কি তাকে দৌড়ে গিয়ে ধরতে পারবো? জানো বিজয়া, কাল সকাল থেকে তো ও কিছু খায়নি। আচ্ছা, আমার না মাথায় ঠিক নেই, তুমি তো তাকে পুত্র স্নেহে মানুষ করেছো বিজয়া, তাকে দুটো কিছু খেতে দিতে পারছে বিজয়া। বাবা তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। সহ্যকে আমিও করতে পারছি বিজয়া। সে যে আমার মায়ের পেটের ভাই, আমার সঙ্গে তার যে রক্তের সম্পর্ক। ওরে প্রদীপ, একবার ফিরে আয় না ভাই, আমার বুকে ফিরে আয়। আরে প্রদীপ, এটা আমার মুখের কথা, আমার মনের কথা না। না, না, আমি বিচারক, আমি ঠিকই করেছি বিজয়া, আমি ঠিকই করেছি। আমার সঙ্গে, একটা চোরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বিজয়া, আমার কোনো সম্পর্ক নেই। অদর দরজাটা বন্ধ করে দিয়েছি বিজয়া, খিদে পেলে আমার জানতে সে হতভাগা তোমার খেতে চাইবে। না না, তাকে তুমি কিছু খেতে দেবে না বিজয়া, তাকে তুমি কিছু খেতে দেবে না। ঠাকুরপোকে যে আমি ছোট্টবেলা থেকে কোলের পিঠে করে মানুষ করেছি, যাকে এখনো খেতে না দিলে তার ভালোভাবে খাওয়া হয় না, দুধান্য চোখের সামনে না দেখলে আমার যে মনটা এখন অস্থির হয়ে থাকে। কেমন করে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ভুলে আমি থাকতে পারবো? না না, আমি কিছুতেই থাকতে পারবো না গো, আমি কিছুতেই থাকতে পারবো না। এই যে বৌদি, কেমন আছেন? আমি আমি খুব ভালো আছি ভাই। পুজোয় আমাদের ঠাকুর দেখতে গেলেন না কেন? শরীরটা খুব একটা ভালো ছিল না তো, তাই যেতে পারিনি। ওটা আপনার অজুহাত মাত্র। আসলে বন্দনা শ্বশুর বাড়ি থেকে না ফেরায় আপনি মন খারাপ করে বাড়িতে বসেছিলেন না বৌদি? না না, যতই চেষ্টা করুন না কেন বৌদি, আমার কাছে আপনি গোপন রাখতে পারবেন না। আমি সব শুনেছি। কি শুনেছো ভাই? বরকনের টাকা না দিতে পারায় বন্দনাকে প্রতিনিয়ত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে। তুমি কি করে জানলে? হবে না? তুমি কি করে বুঝলে? কেন? প্রদীপ তো বরকনের 5,000 টাকা জোগাড় করেছে। তোমার দাদা তো সে টাকা নেয়নি ভাই। তোমার দাদা প্রদীপকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
এ কথা আপনারা বিশ্বাস করতে পারলেন নদী? চুরি না করলে অতগুলো টাকা ও পেল কোথায়? না নদী না, প্রদীপ যে চোখের ঘরে ভুল করে আপনারা বিয়োগ করে বসেছে। প্রদীপ যদি চোর হয় এই পৃথিবীতে মানুষ বলে আর কেউ থাকবে না, সমস্ত পৃথিবীটা ভরে যাবে চোর গুন্ডার বদমাইশে। তবে এত টাকা? এত টাকা? প্রফেসর সর্বেশ্বর ব্যানার্জির মেয়ে শিখাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সেই টাকা জোগাড় করেছে। আপনারা শুধু বাইরের আবরণটা দেখিয়ে তাকে তাড়িয়ে দিবেন? এ কথাটা ঠাকুর বাবাদের কাছে বলেনি? বললাম না নিশ্চয়ই শিকাকে বরণ করে ঘরে তুলে নিয়ে আসলাম। প্রকাশ্যে একদিন নিশ্চয়ই করতে বাধ্য, হয়তো নদী সাগরে পতিত হওয়ার পূর্বে পরিমাণে তার গতিপথ বন্ধ হয়ে গেছে। আমরা ভুল করেছি, মহা ভুল করেছি। ভুল মানুষই করে বৌদি, আবার মানুষই সেই মহাগুণের সংশোধন। পৃথিবীর মাঝে বড় হয়ে আছে সংগ্রাম আর সংঘাত। আপনাদের কাছে লাঞ্ছিত হয়ে এই যুদ্ধমান সমাজে প্রদীপকে যাবার নতুন করে আশ্রয় দিতে হবে। সামান্য ভুল মানুষের জীবনে দুর্বিষহ হতে বৌদি। আজ না হলেও একদিন আপনারা বুঝতে পারবেন ভুলের ফল